বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমাদের যে টপিক সেটি হচ্ছে আমার ভবিষ্যৎ কেরিয়ার ওয়াইসিটি। দ্যাট মিনস এখানে আমাদের ভবিষ্যৎ কেরিয়ার কি হতে যাচ্ছে, আমাদের আমাদের দেশের, তারপরে এবং আইসিটি সেখানে কি ভূমিকা পালন করবে সে বিষয় নিয়ে আমরা এখানে স্টাডি করব। সো আমরা শুরু করছি। এখানে বলছে ভবিষ্যতে আইসিটি বিহীন একটি দিনও কল্পনা করা সম্ভব নয়। আইসিটির সর্বমুখী ব্যবহারের কারণে কোনো প্রতিষ্ঠানে কর্মী হিসেবে যোগ দেওয়া কিংবা নিজেই একটা প্রতিষ্ঠান তৈরি উভয় ক্ষেত্রে আইসিটিকে এড়িয়ে যাওয়া সম্ভব হবে না। নিজের কেরিয়ারের ক্ষেত্রে তাই আইসিটিতে দক্ষতা উন্নয়নের জন্য নিজেকে যথেষ্ট সচেতন হতে হবে। সাধারণ অফিস সফটওয়্যার যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, ইন্টারনেট ব্রাউজিং যেমনটা তোমরা এখন ইউটিউবে ভিডিও দেখতেছো, এটা হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং। ইমেইল করা, একজনকে ডিজিটাল চিঠি যাকে বলা হয়, চিঠি পাঠানো। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক মাধ্যম সহ প্রায় সব কিছুতে প্রাথমিক দক্ষতা না থাকলে আগামীতে কোথাও চাকরি পাওয়া কঠিন হবে। অন্যদিকে প্রোগ্রামিং কি? প্রোগ্রামিং হচ্ছে একটা কম্পিউটারকে নির্দেশ দেওয়া যে তুমি এরকম করলে এরকম করবা। যেমন আমি এখানে এখন একটা ক্লিক করবো, মাউস দিয়ে একটা ক্লিক করবো, তারা দেখতে পাচ্ছি আমি একটা পরবর্তী পেজে 49 পৃষ্ঠা থেকে 50 পেজে চলে গেছে। প্রশ্ন হচ্ছে এই সফটওয়্যারটা, আমি যে সফটওয়্যার বইটি রিড করছি, ওপেন করছি, সেটা হচ্ছে অ্যাডোবি অ্যাক্রোবেট। সো এটা কিভাবে বুঝবো তাকে পরবর্তীতে হবে? অবশ্যই কেউ না কেউ একে লিখে বলে দিয়েছে যে এটা করলে বা মাউসে ক্লিক করলে তোমাকে পরবর্তী পেজে যেতে হবে। তো এই যে যে লিখলো, এই লেখাটা, এই লাইন্সগুলো, এগুলোকে বলা হয় কোড বা প্রোগ্রাম। আর যিনি প্রোগ্রাম করে তাকে বলা হয় প্রোগ্রামার। আর এই সম্পূর্ণ প্রসেসটাকে বলা হয় প্রোগ্রামিং। কারণ এখানে তিনটা শব্দই আমাদের প্রয়োজন হবে। এখানে হচ্ছে প্রোগ্রামিং, তারপর আমরা একটু পর পেয়ে যাব প্রোগ্রাম, তারপর পেয়ে যাবো প্রোগ্রামার। এদের সম্পর্কে শব্দ মানে পেয়ে যাবো। তো এই শব্দগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তারপর ওয়েবসাইট বিনির্মাণ মানে কি? ওয়েবসাইট নতুন করে নির্মাণ করা। ঠিক আছে, ওয়েবসাইট নির্মাণ কি? যেমন আমরা একটা ওয়েবসাইট ওপেন করে রাখছি মেবি, হ্যাঁ, ঢাকা এডুকেশন বোর্ড। এখানে তোমরা তোমাদের এডুকেশনাল রিলেটেড যেমন জেএসসি, এসএসসি বিভিন্ন রিউজ পেতে পারো। যেমন এসএসসি পরীক্ষা 2022 কেন্দ্রে রক্ষিত মালামাল সমূহের নিরাপত্তা প্রসঙ্গে যাক এরকম নোটিশ দেওয়া আছে এই সকল ওয়েবসাইটে। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের উদাহরণ। ঠিক আছে, এরপর আমাদের এই যে পদ্মা সেতু তৈরি করা হয়েছে সেটা সম্পর্কেও কিন্তু বিভিন্ন ইমেজ দেওয়া আছে। যাই হোক, সরকারি ওয়েবসাইট তো এটা দেওয়া থাকবে। যাই হোক, তো আমরা পরবর্তীতে যাই। হচ্ছে কম্পিউটার নিরাপত্তা। অবশ্যই যেহেতু আমরা একটা নিরাপত্তার অবশ্যই একটা ব্যাপার আছে, কারণ এখানে হাজার হাজার কম্পিউটার, হাজার হাজার কম্পিউটার স্যার আপনি কই পেলেন? হাজার হাজার কম্পিউটার হচ্ছে আমরা সকলে ইন্টারনেটের সাথে কানেক্টেড। আর ইন্টারনেট হচ্ছে বিলিয়নস অফ বিলিয়ন কম্পিউটার, মিলিয়নস অফ মিলিয়ন, বিলিয়ন অফ বিলিয়ন কম্পিউটার একসাথে সংযুক্ত। এই এতগুলা কম্পিউটার একটা একটার সাথে ডাটা আদান প্রদান করতেছে। যেমন আমরা এখন ইউটিউবে ভিডিও দেখতেছি, এটা কিন্তু গুগলের সার্ভার হয়ে আসতেছে। এই যে একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটারে যে যাচ্ছ ইন্টারনেট হয়ে, তো অবশ্যই কিন্তু এখানে অবশ্যই সিকিউরিটি ব্যাপার আছে। কারণ কি? কারণটা হচ্ছে এখানে আমাদের কিছু ম্যালিশিয়াস ইউজার আছে যারা আমাদের ডাটা, আমরা কি করি ইন্টারনেটে, আমাদের অ্যাক্টিভিটিগুলো তারা দেখে এবং পর্যবেক্ষণ করে এবং আমাদেরকে হ্যাক করার চেষ্টা করে। তো এখানে অবশ্যই সিকিউরিটির একটা রিলেশন আছে। অবশ্যই যদি সেটা ব্যাংকিং কোনো সফটওয়্যার হয়ে থাকে, অবশ্যই সেখানে নিরাপত্তার ব্যাপারটা খুবই জোরালো এবং জোরদার। ইত্যাদি বিষয়ত কাজে চাহিদা বিপুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। বিশ্বব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেরিয়ার গঠনের একটি বড় ক্ষেত্র। তথ্য প্রযুক্তির প্রধান উপকরণটি বলা চলে কম্পিউটার। এই কম্পিউটারে যে কত শত কাজ করা যায় বা কাজ আছে তা কল্পনাতীত। কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল কল সেন্টার ইত্যাদি সবই কিন্তু এর অন্তর্ভুক্ত। কম্পিউটার সায়েন্স, এখানে কম্পিউটার সফটওয়্যার যে প্রোগ্রামিং এখানে শেখানো হবে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার হার্ডওয়্যার তৈরি। ঠিক আছে, এই যে ওয়াইফাই রাউটার এগুলো কিন্তু তৈরি, এগুলো সব কিন্তু এই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে পড়ে। তারপর এটার আন্ডার আবার একটা আছে, মানে আরেকটা ডিপার্টমেন্ট আছে ইঞ্জিনিয়ারিং, সেটা হচ্ছে ত্রিপলি। সেখানেও কিন্তু এগুলো নিয়ে পড়ানো হয়। তারপরে হচ্ছে অফিস অটোমেশন সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সংক্ষেপে এআই বলা হয়, বা বাংলাতে বললে কৃত্রিম বুদ্ধিমত্তা। তার মানে একটা যন্ত্র নিজে থেকেই বুদ্ধি হয়ে যাবে, নিজে থেকে বুদ্ধি মানে মানুষ দিয়ে দিবে আর কি, সে তখন বুঝে যাবে, এই অনুসারে কাজ করবে। তো এই সকল যন্ত্রকে বলা হয় এআই। যেমন রোবট। তারপর রোবোটিক ইঞ্জিনিয়ারিং, রোবট সম্পর্কিত মোবাইল কমিউনিকেশন, তারপর ডেটা কমিউনিকেশন, এমন হাজারটি ক্যারিয়ারের নাম বলা যায়। তারপরে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের প্রোগ্রামিং সম্ভাবনার ধার দিন দিন উন্মোচিত হচ্ছে। প্রোগ্রামিং এর চাহিদা বর্তমানে অনেক বেশি। সবকিছুই এখন কম্পিউটারাইজড হচ্ছে, বিভিন্ন সফটওয়্যার দিয়ে এই প্রোগ্রাম তৈরি করা সম্ভব। এই যে প্রোগ্রাম শব্দটা পেয়ে গেলাম, কিন্তু এখানে ছিল প্রোগ্রামিং, এখানে প্রোগ্রাম পেয়ে গেছে, প্রোগ্রাম পেয়ে যাবে প্রোগ্রামার। স্মার্টফোনে বিভিন্ন অ্যাপস প্রোগ্রামিং এর মাধ্যমে তৈরি। স্মার্টফোনে বিভিন্ন অ্যাপস বলতে কি? যেমন ফেসবুক ফেসবুক অ্যাপস বানাইছে, মেসেঞ্জার অ্যাপস বানাইছে, এবং হোয়াটসঅ্যাপ কিছুদিন আগে কিনে নিছে।
তো এগুলো হচ্ছে তোমার ফেসবুকের আন্ডারে, মানে মেটা কোম্পানির আন্ডারে, বর্তমানে তাদের রিনেম করছে মেটা কোম্পানি। এবং গুগল কোম্পানির অ্যাপস আছে, যেমন আমরা যেই ভিডিওটা এখন যে অ্যাপস ব্যবহার করে দেখতেছি সেটা হচ্ছে কি ইউটিউব অ্যাপস। তো ইউটিউব হচ্ছে গুগলের আন্ডার। তো এগুলা হচ্ছে ওই সকল কোম্পানির মোবাইল অ্যাপস। তো এরকম ভাবে আমাদের বাংলাদেশেও কিন্তু আমাদের বাংলাদেশের কম্পিউটার প্রোগ্রামাররা এই সকল সফটওয়্যার তৈরি করতেছে, এরকম টাইপের আর কি। প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে একসময় অফিসে বসে ঘরে টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, মানে এগুলো অফিসে বসে বসে তুমি ঘরের জিনিস নিয়ন্ত্রণ করবা, যেমন অ্যালেক্সা ভয়েস ইনস্ট্রাকশন দিলে লাইট বাতি জ্বলে, সেটা কিন্তু এতটা অ্যাডভান্স এখন হয় নাই, কিন্তু আমরা ধারণা করতেছি ইন ফিউচার ভবিষ্যতে অফিসে বসে আমরা ঘরে টিভি, রেফ্রিজারেটর এগুলো নিয়ন্ত্রণ করব। মোবাইল ডিভাইসের মাধ্যমে মানুষের রোগ নির্ণয় করা যাবে। দিন দিন ইলেকট্রনিক ডিভাইসের আকৃতি ছোট হয়ে আসছে, এতে কার্যক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। ছোট হয়েছে কি, যেমন আগে তুমি একটা তোমার কম্পিউটার দেখাচ্ছেন, দেখো সেটা এখন ছোট হয়ে একটা হাতের মোবাইল হয়ে গেছে। আর আগের যুগের কম্পিউটার তোমরা যদি সেই ইনিশিয়াল কম্পিউটার 1960 1950-এর দিকে কম্পিউটার লিখে সার্চ করতে, বা বিশাল বিশাল বড় বড় একটা রুম, এটাকে বলছে তারা কম্পিউটার, এরকম ইমেজ চলে আসবে। তো এগুলা কিন্তু যা যা বললাম সেগুলো কিন্তু অবশ্যই আহ, এই ক্লাস শেষে গুগলে সার্চ করে দেখবা। তারপর আসি, এর সবকিছুই পরিচিত হবে কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে। ভালো কথা। তারপর বলছে বর্তমানে ফ্রিল্যান্সিং সাইটে আমাদের দেশে ভালো প্রোগ্রামাররা দেশে বসে গুগল, মাইক্রোসফট, ইন্টেল, ফেসবুকের মতো বিশ্ববিখ্যাত কোম্পানিতে কাজ করতে পারছে। তো ফ্রিল্যান্সিং সাইট জিনিসটা কি? ফ্রিল্যান্সিং সাইট জিনিসটা হচ্ছে এমন একটা সাইট যেখানে একটা একজন ধরো কোনো একটা কোম্পানির, বা ধরো এটাকে আমরা কিভাবে বোঝাতে পারি সহজভাবে, ধরো একজন রেস্টুরেন্ট খুলছে, তো তার একটা ওয়েবসাইট দরকার যাতে মানুষ অনলাইনে বিভিন্ন খাবার গুলা অর্ডার করতে পারে, যেমন আমাদের ফুড পান্ডা নামে একটা অ্যাপস আছে কিন্তু। তো এরকম ধরো একটা তুমি কোম্পানি খুলছো বা একজন কোম্পানি খুলছে, তো তার এরকম ওয়েবসাইট দরকার। সে কি করবে, এই সকল সাইটে যেহেতু অনেক ভালো ভালো ফ্রিল্যান্সার পাওয়া যায়, ঠিক আছে, তো ওই জায়গায় একটা পোস্ট দিবে যে আমার এরকম এরকম রিকোয়ারমেন্ট, এরকম এরকম একটা ওয়েবসাইট দরকার। তো তখন কি করবে, আমাদের দেশের বা অন্যান্য দেশের মানে যে ওখানে যে ফ্রিল্যান্সাররা আছে, মানে যারা কাজ করে তাদেরকে বলা ফ্রিল্যান্সার, তারাই ইয়াটা দেখবি, তারপর তারা বিভিন্ন আবেদন করবে, এখানে অনেকেই আবেদন করবে, তারপর যিনি পোস্টটা করেছেন তার যাকে ভালো লাগবে তাকে দিয়ে কাজটা করে নিবে। তো এই প্রসেসটা যে সকল সাইটে করানো হয়, এরকম এই সাইটগুলোকে বলা হয় ফ্রিল্যান্সিং সাইট। এরকম অনেকগুলো সাইট আছে, যেমন এগুলো আছে, আমি কতগুলো লিস্ট, 4টা লিস্ট করলাম। এগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং সাইট: freelancer.com, upwork.com, guru.com, peopleperhour.com। যাই হোক, তো তো এই ফ্রিল্যান্সিং সাইট আমরা বুঝলাম। তারপর হচ্ছে আমাদের দেশে ভালো প্রোগ্রামাররা দেশে বসে গুগল, মাইক্রোসফট, গুগল কোম্পানি তো আমরা চিনি, মাইক্রোসফট কোম্পানি হচ্ছে যে আমাদের পিসি চলে উইন্ডোজ 10 দ্বারা, ওটা কিন্তু গুগল কোম্পানির, সরি, মাইক্রোসফট কোম্পানি তৈরি করছে। তারপর ইন্টেল, আমাদের প্রসেসের একটা ব্যাপার আছে। প্রসেস জিনিসটা হচ্ছে আমাদের কম্পিউটার কতটুকু দ্রুত কাজ করতে পারে, কম্পিউটার ইফিসিয়েন্টলি কাজ করতে পারে, এগুলো যে কোম্পানি তৈরি করে, ইন্টেল প্রসেসর বা কম্পিউটার ব্রেইন বলা হয়, ওই কোম্পানিটা হচ্ছে ইন্টেল কোম্পানি, তারা ইন্টেল প্রসেসর তৈরি করে। তারপরে ফেসবুকের মতো বিশ্ববিখ্যাত কোম্পানিগুলো কাজ করতে পারছে না। তাছাড়া ভালো ভালো প্রোগ্রামাররা ইচ্ছে করলে নিজেরাই সফটওয়্যার ফার্ম খুলতে পারে, নিজেরাই একটা আইটি কোম্পানি, মানে নিজেকে উদ্যোগী হয়ে গেছে যে পেশা হিসেবে প্রোগ্রামিং এর আলাদা আলাদা একটা জায়গা। তো আমরা ওখানে বলছিলাম কি, প্রোগ্রাম আর এই যে প্রোগ্রামার, ঠিক আছে, 3টা শব্দই কিন্তু পেয়ে গেছি। তো পেশা হিসেবে প্রোগ্রামিং এ আলাদা একটা গুরুত্ব রয়েছে, কারণ বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে, অর্থাৎ প্রোগ্রামিং এ কি আছে, কন্টেস্ট আছে, প্রতিযোগিতা আছে, প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে প্রমাণ করা অনেক সুযোগ রয়েছে এখানে। তা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সরাসরি বিশ্বের নামকরা অনেক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান, অর্থাৎ বাংলাদেশের একটা প্রতিষ্ঠানে মানে পড়ে তুমি বিভিন্ন বাইরের মাইক্রোসফট, গুগল, ফেসবুক এরকম কোম্পানিতে কাজ করার একটা সুযোগ রয়েছে। প্রতি বছরই বাংলাদেশ থেকে অনেকেই নিজের মেধাশক্তি থেকে কাজে লাগিয়ে নিজের শক্ত অবস্থান করে নিচ্ছে এসব বিখ্যাত কোম্পানিতে। আর একটা মজার ব্যাপার হলো, অধিকাংশ ক্ষেত্রেই বড় কোম্পানিতে আবেদন করার প্রয়োজন হয় না, তারা নিজেরাই বিভিন্ন দেশ থেকে ভালো প্রোগ্রামারদেরকে খুঁজে বের করে নেয়, ঠিক আছে। মানে তোমার কোনো আবিষ্কার করতে হবে, তোমার ভালো প্রোগ্রামার হতে হবে, মোদ্দা কথা এটা হলেই কি হয়ে যাবে, ওরাই তোমাকে খুঁজবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তে কাজ করা রয়েছে আরও সুবিধা, এতে কোনো অফিসে না গিয়ে কাজ করার সুযোগ রয়েছে। উন্নত দেশগুলোতে ভালো ভালো কোম্পানি তাদের নিজেদের কাজ, নিজেদের দেশের কর্মীদের দুষ্প্রাপ্যতার কারণে আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশের কর্মীদের কাজ করার সুযোগ দেয়। আমাদের দেশের কর্মীরা বিশ্বমানের। বর্তমানে আমাদের দেশের প্রোগ্রামার সহ অনেক আইসিটি কর্মী ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে কাজ করছে আমেরিকা, কানাডা, ব্রিটেনের মতো দেশগুলোর বড় বড় কোম্পানিতে।
ফ্রিল্যান্সের কাজ করার জন্য ধৈর্যের প্রয়োজন হয়, এক্ষেত্রে যোগাযোগের জন্য ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকলেই চলে। এছাড়া আইসিটিতে রয়েছে কম্পিউটার নেটওয়ার্ক এ কাজ করার সুযোগ। যেসব কোম্পানি নিজেরা সার্ভার ব্যবহার করে তাদের কম্পিউটার নেটওয়ার্ক তৈরি ও রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ লোকের প্রয়োজন হয়। তাই চাকরির বাজারের স্থানও অনেক ভালো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আশা করা যায় পরবর্তী 2 থেকে 3 বছরের মধ্যে, অর্থাৎ আজকে যদি 2022 সাল হয়, 24-25 সালের মধ্যে এই চাহিদা আরো দ্বিগুণ হয়ে যাবে। বাংলাদেশের ইতিমধ্যে বেশ কিছু সফটওয়্যার কোম্পানি তো রয়েছে যারা বাংলাদেশে তৈরি বিভিন্ন সফটওয়্যার, মোবাইল অ্যাপস, পৃথিবী যেটা বললাম কিছুক্ষণ আগে, কিন্তু যে বাংলাদেশেও কিন্তু বিভিন্ন সফটওয়্যার কোম্পানি রয়েছে, তারা মোবাইল অ্যাপ সফটওয়্যার এগুলো কিন্তু মানে ওয়েবসাইট এগুলো তৈরি করতেছে। এটি আমাদের দেশের জন্য অবশ্যই একটা গর্বের। বর্তমান তরুণ প্রজন্মের অনেক শিক্ষার্থী এই পেশার সঙ্গে জড়িত হয়েছে পড়েছে। ভবিষ্যতে এই সেক্টরে আরো অনেক দক্ষ কর্মীর প্রয়োজন হবে। কাজে ক্যারিয়ার হিসেবে আইসিটি সম্ভাবনা অনেক উজ্জ্বল। এসব বিবেচনা করে নিজেকে আইসিটি দক্ষতা বাড়িয়ে নিতে এখন থেকে সচেষ্ট হওয়া প্রয়োজন। যাই হোক, এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের শেষ আলোচনা। তো এই অধ্যায় যেহেতু টোটালি বেশিরভাগ ক্ষেত্রে থিওরিটিক্যাল পার্ট, তত্ত্বীয় বিষয়, তো এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের যে 25 মার্কের যে নৈর্ব্যক্তিক হয়, সেখান থেকে কী কী নৈর্ব্যক্তিকগুলো আসতে পারে সে সম্পর্কে আমরা এখানে পরবর্তী একটা ভিডিওতে ধারণা নেব। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।